একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, একজন মুসলমান হিসেবে এই বিষয়গুলো আপনার জানা অবশ্যই জরুরি। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হিজবুত তৌহিদ, এইটা হচ্ছে একটা ইসলামী সংগঠন। আর এইটার প্রতিষ্ঠাতা হচ্ছেন মোহাম্মদ বাইজিদ খান পন্নী। আসলে কে এই বাইজিদ খান পন্নী? কে ছিলেন তিনি? তিনি কি এই দেশের রোহিঙ্গা না কে? আসলে তার বিষয়ে জানা অবশ্যই দরকার রয়েছে। বন্ধুরা, আসুন মোহাম্মদ বাইজিদ খান পন্নী ওনার সম্পর্কে জানার চেষ্টা করি। মোহাম্মদ বাইজিদ খান পন্নী 11 মার্চ 1925, 16 জানুয়ারি 2012, যিনি সেলিম নামেও পরিচিত, পাকিস্তান আমলের একজন রাজনীতিবিদ ও সংসদ সদস্য, যিনি ইসলামিক গবেষক, চিন্তাবিদ, সংগঠক, হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবেও পরিচিত। তিনি বাংলাদেশ ভিত্তিক ধর্মীয় সংস্কারমূলক সংগঠন হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা। হিজবুত তৌহিদের অনুসারীগণ তাকে অনেক সময় ইমামুজ্জামান বা বর্তমান সময়ের নেতা হিসেবে অভিহিত করে। বাইজিদ খান পন্নী 1925 সালের 11 মার্চ বাংলাদেশের টাঙ্গাইল জেলার করটিয়া গ্রামের ঐতিহ্যবাহী পন্নী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ মেহেদি আলী খান পন্নী। বাইজিদ খান পন্নী ছোটবেলায় করটিয়া গ্রামের রোকেয়া উচ্চ মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা লাভ করেন। 1942 সালে হাফিজ শিক্ষা লাভ করেন। 1942 সালে হাফিজ মোহাম্মদ আলী এইচএম ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর টাঙ্গাইলের সাদাত কলেজে কিছুদিন পড়াশোনা করেন। এরপর বগুড়ার আজিজুল হক কলেজে প্রথম বর্ষের পাঠ সমাপ্ত করেন। দ্বিতীয় বর্ষে কলকাতার ইসলামিয়া কলেজ, বর্তমান মৌলানা আজাদ কলেজ, এই কলেজে ভর্তি হয়ে উচ্চ মাধ্যমিক সমাপ্ত করেন। মোহাম্মদ বাইজিদ খান পন্নী টাঙ্গাইলের করটিয়ার ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান। তার পিতা মোহাম্মদ মেহেদি আলী খান পন্নী, পিতামহ সুফি সাধক আধ্যাত্মিক পুরুষ মোহাম্মদ হায়দার আলী খান পন্নী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ধনবাড়ির জমিদার নওয়াব আলী চৌধুরী তার নানা। আমি আবারও বলছি, তার পিতা মোহাম্মদ মেহেদি আলী খান পন্নী, পিতামহ সুফি সাধক আধ্যাত্মিক পুরুষ মোহাম্মদ হায়দার আলী খান পন্নী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ধনবাড়ির জমিদার নওয়াব আলী চৌধুরী তার নানা। তার খালু নওয়াবজাদা মোহাম্মদ আলী চৌধুরী বগুড়া ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 1953-1955 চাচাতো ভাই মোহাম্মদ খুররম খান পন্নীও কে পন্নী ছিলেন আইন পরিষদের সদস্য, যিনি পরবর্তীতে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুক্তিযুদ্ধের সপক্ষে বিশ্বের অঙ্গনে ব্যাপক কূটনীতিক তৎপরতা চালান। বাইজিদ খান পন্নীর পূর্বপুরুষ তাজ খান কররানী শাসনকাল 1564 থেকে 1566 শতাব্দীতে বঙ্গভূমিতে কালরানী রাজবংশের গোড়াপত্তন করেন, যিনি বাংলা, উড়িষ্যা ও বিহারের অংশবিশেষ শাসনকারী আফগান বংশোদ্ভূত কররানী রাজবংশের প্রতিষ্ঠাতা। প্রবাদ প্রতিম বীর যোদ্ধা কালো পাহাড় ছিলেন তারই সেনাপতি। তাজ খান কররানীর মৃত্যুর পর বঙ্গভূমির সুলতান হন তার ছোট ভাই সুলাইমান খান কররানী। শাসনকাল 1566-1572। এই পরিবারের মধ্যে
বঙ্গভূমির শাসনকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দাউদ খান কররানী, বাইজিদ খান কররানী, সাইদ খান পন্নী। তাজ খান কররানীর ভাই সুলাইমান খান কররানী তার শাসন আমলে জৈনিক সুফি সাধক আলী শাহান শাহ আদম কাশ্মীরি রহমুল্লাহকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে টাঙ্গাইল জেলার জায়গিরদার হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তিনি এই অঞ্চলে বসবাস শুরু করে তখন এলাকাটি আতিয়া পরগনা, আতা শব্দের অর্থদান নামে পরিচিত লাভ করে। পরবর্তীতে আদম কাশ্মীরের পরামর্শে সম্রাট জাহাঙ্গীর কররানীর বংশীয় বাইজিদ খান কররানীর সন্তান সাইদ খান কররানীকে আতিয়া পরগনার শাসনকর্তা হিসেবে নিয়োগ দেন। এই সাইদ খান পন্নী টাঙ্গাইলের করটিয়ার জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা। সাইদ খান পন্নী 1609 সালে আদম কাশ্মীরির কবরের সন্নিকটে আতিয়া মসজিদ নির্মাণ করেন, যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত 10 টাকা মূল্যমানের নোটে এই মসজিদের ছবি ব্যবহার করা হয়। বাইজিদ খান পন্নী কলকাতার ইসলামিয়া কলেজে লেখাপড়া করার সময় ভারত উপমহাদেশের ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামে উত্তাল। তরুণ বাইজিদ খান পন্নী এ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। সেই সুবাদে তিনি ব্রিটিশ বিরোধী সংগ্রামে কিংবদন্তি মহাত্মা গান্ধী, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, অরবিন্দ ঘোষ, শহীদ হোসেন সোহরাওয়ার্দী, মাওলানা সাইয়্যেদ আবুল আলা মওদুদী, আল্লামা এনায়েত উল্লাহ খান আল মাশরিক সহচর্য লাভ করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় বাইজিদ খান পন্নী যোগ দিয়েছিলেন আল্লামা এনায়েতুল্লাহ খান আল মাশরিকি প্রতিষ্ঠিত খাকসার আন্দোলনে। ছাত্র বয়সে একজন সাধারণ সদস্য হিসেবে যোগদান করেও তিনি দ্রুত জ্যেষ্ঠ নেতাদের সরিয়ে পূর্ব বাংলার কমান্ডারের পদ লাভ করেন। মাত্র 22 বছর বয়সে দুঃসাহসী কর্মকাণ্ড ও সহজাত নেতৃত্বের গুণে তিনি সালার এ খাস হিন্দ মনোনীত হন। দেশ বিভাগের অল্পদিন পর তিনি বাংলাদেশে তদানীন্তন পূর্ব পাকিস্তান নিজ গ্রামে প্রত্যাবর্তন করেন এবং রাজনীতির সংস্রব থেকে বিচ্ছিন্ন হয়ে নিরিবিলি জীবন যাপন আরম্ভ করেন। 1947 সালে ভারত বিভক্তির পর তিনি তার নিজ গ্রামে ফিরে আসেন এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু করেন। 50-এর দশকের মাঝামাঝিতে এসে তিনি হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি আকৃষ্ট হন এবং দাদার উৎসাহে টাঙ্গাইল হোমিও মেডিকেল কলেজ ভর্তি হন। 1957 সালে হোমিওপ্যাথিতে ডিগ্রি অর্জন শেষে নিজ গ্রামে চিকিৎসা শুরু করেন। হোমিওপ্যাথিক চিকিৎসক হওয়ার পর তার সমান সর্বমহলে পরিচিত লাভ করে। পূর্ব পাকিস্তান আইন পরিষদের সদস্য থাকার সুবাদে রাজনৈতিক অঙ্গনে চিকিৎসক হিসাবেও তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়। 6 সদস্যের বোর্ডে বাইজিদ খান পন্নী ছিলেন একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসক। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপ্রধান, তৎকালীন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সহ অনেক বরেণ্য ব্যক্তি তার রোগীদের অন্তর্ভুক্ত ছিল। 1947 সালে দেশ বিভাগের 1 যুগ পর বাইজিদ খান পন্নী আবারও রাজনীতির অঙ্গনে ফিরে আসেন। 1963 সালে টাঙ্গাইল বাসাইল আসনের উপনির্বাচনে স্বতন্ত্র পদপ্রার্থী হন। নির্বাচনে তিনি আওয়ামী লীগ, মুসলিম লীগের প্রার্থীগণ সহ বিপক্ষীয় মোট 6 জন প্রার্থীকে বিপুল ব্যবধানে পরাজিত করে এমপি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী এত কম ভোট পান যে সকলেরই জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। তখনকার সময় তার প্রতিদ্বন্দ্বীরা অনেকেই চেয়েছিলেন প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ভাসানীকে দিয়ে ক্যাম্পেইন করাতে, কিন্তু মাওলানা ভাসানী বলেছিলেন, সেলিমের ডাকনাম বিপক্ষে আমি ভোট চাইতে পারবো না, চাইলেও কোনো লাভ হবে না, কারণ তার বিপক্ষে তোমরা কেউ জিততে পারবে না। প্রাদেশিক পরিষদের সদস্য থাকা অবস্থায় তিনি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সদস্য পদ লাভ করেন।
এছাড়াও তিনি সরকারের স্ট্যান্ডিং কমিটি অন পাবলিক অ্যাকাউন্ট, কমিটি অফ রুল অ্যান্ড প্রসিডিউর, কমিটি অন কন্ডাক্ট অফ মেম্বার্স, সিলেক্ট কমিটি অন হুইপিং বিল ইত্যাদি উল্লেখযোগ্য পদে আসীন হন। বায়েজিদ খান পন্নী 1963 সালে করটিয়ার হায়দার আলী রেড ক্রস ম্যাটার্নিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার হসপিটাল প্রতিষ্ঠা করেন। তিনি নজরুল একাডেমির আজীবন সদস্য হিসেবে ছিলেন। 1954 সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত বিশ্ব অলিম্পিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য পাকিস্তান দলের অন্যতম রাইফেল শুটার হিসেবে নির্বাচিত হন। 1964 সালে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মুসলমান ও হিন্দু, বাঙালি ও বিহারিদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আইয়ুব সরকার এ দাঙ্গাকে উৎসাহিত করে বায়েজিদ খান পন্নী এমপি হয়েও সরকারের নীতির বিরুদ্ধে গিয়ে দাঙ্গা কবলিত এলাকাগুলোকে হিন্দু মুসলিম সম্প্রীতি ফিরিয়ে আনতে জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত পরিশ্রম করেছেন, ব্যাপক কাজ করেছেন। বায়েজিদ খান পন্নী ছোটবেলা থেকেই ছিলেন একজন শিকারী। শিকারের নেশা তার রক্তে মিশেছিল। তার শিকারের মধ্যে ছিল হিংস্র সকল প্রাণী, কুমির, চিতাবাঘ, বন্য শূকর, অজগর, সাপসহ বহু হিংস্র প্রাণী। তার পোষা প্রাণী ছিল একটি চিতাবাঘ। মাত্র 15 বছর বয়সে বাবা ও চাচার সঙ্গে শিকারে গিয়ে টাঙ্গাইলের গোড়াই নদী থেকে একটি কুমির শিকার করেন। হিংস্র প্রাণীর মধ্যে এটি তার প্রথম শিকার। সুযোগ পেলেই রাইফেল হাতে চলে যেতেন দেশের বিভিন্ন বনাঞ্চলে। শিকারের রোমহর্ষক অভিজ্ঞতা নিয়ে তিনি বাঘ, বন, বন্দুক নামক একটি বই লেখেন। বইটি শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মনির চৌধুরীর সুপারিশে দ্বাদশ শ্রেণীর দ্রুত পাঠ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। সৈয়দ আব্দুল মান্নান, অধ্যাপিকা আনোয়ারা খাতুন সহ আরো অনেক বরেণ্য লেখক ব্যক্তিবর্গ ও পত্র-পত্রিকা বইটি সম্পর্কে তাদের সপ্রশংস অভিমত ব্যক্ত করেন। এছাড়াও পাকিস্তান বেতার থেকেও বইটির ভূয়সী প্রশংসা করা হয়। বইটি পড়ে অধ্যাপক মনির চৌধুরী মন্তব্য করেছিলেন, বাঘ, বন, বন্দুক এক উপেক্ষিত এবং অনাস্বাদিত জগতের যাবতীয় রোমাঞ্চ উৎকণ্ঠাকে এমন স্বরূপে উপস্থিত করেছে যে পঞ্চমুখে আমি তার তারিফ করতে কনিষ্ঠ নই। আমি বিশেষ করে মনে করি এই বই আমাদের দশম কি দ্বাদশ শ্রেণীর দ্রুত পাঠের গ্রন্থরূপে গৃহীত হওয়া উচিত। বায়েজিদ খান পন্নী 1995 সালের 16 ফেব্রুয়ারি তিনি করটিয়ার দাউদ মহলে হেজবুত তৌহিদ নামে একটি আন্দোলনের সূচনা করেন। হেজবুত তৌহিদ ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন হওয়ায় তিনি তথাকথিত আলেম ও শাসক শ্রেণী দ্বারা বারবার লাঞ্ছিত হয়েছেন। একাধিকবার অন্যায়ভাবে কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি। বায়েজিদ খান পন্নী 1969 সালে 44 বছর বয়সে এ দেশে বসবাসরত বোম্বের কাছ এলাকায় অধিবাসী মেমন বংশের মেয়ে মরিয়ম সাত্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1996 সালে স্ত্রীর ইন্তেকালের পর 1999 সালে মুন্সিগঞ্জের বিক্রমপুরের খাদিজা খাতুনের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন। তিনি 2টি পুত্র ও 2টি কন্যা সন্তানের জনক। তারা হচ্ছেন মোহাম্মদ সাদাত আলী খান পন্নী 1998 সালে 27 বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা যান। উম্মতিজান মাকদুমা পন্নী চিকিৎসক, লেখিকা, কুরআতুল আইন রুফায়দা পন্নী সম্পাদক, দৈনিক দেশের পত্র। সাইফ আল মুসান্না খান পন্নী ছাত্র। বায়েজিদ খান পন্নী বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী বই লিখেছেন, যার মধ্যে বাঘ, বন, বন্দুক বইটি পাকিস্তান লেখক সংঘের পূর্বাঞ্চল শাখা। সম্পাদক শহীদ মনির চৌধুরীর সুপারিশে শিক্ষা বোর্ড কর্তৃক দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচিতে দ্রুত পাঠ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তার লেখা দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা বইটি 2008 সালে দেশের সর্বাধিক বিক্রয়কৃত বই। এছাড়াও তিনি পত্র-পত্রিকায় বিভিন্ন সময়ে চিকিৎসা ও ধর্ম রাজনৈতিক প্রসঙ্গে প্রবন্ধ লিখেছেন। তার লেখা অন্যান্য বইসমূহের মধ্যে বিশেষ এই ইসলাম ইসলামী নয়, ইসলামের প্রকৃত রূপরেখা, দ্য লস্ট ইসলাম,
জেহাদ, কেতাল ও সন্ত্রাস, ঔপনিবেশিক ষড়যন্ত্রমূলক শিক্ষা ব্যবস্থা, শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ, প্রকৃত ইসলাম, বর্তমানে বিকৃত সুফিবাদ, মোমেন মুসলিম উম্মতে মুহাম্মাদির আকিদা। বাইজিদ খান পন্নী 2012 সালের 16 জানুয়ারি 87 বছর বয়সে মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে দেখতে চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটা ফলো করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।